50 জন আছেন, 50 জনেরটা নিয়ে কি এই ক্লাসে আলোচনা করা সম্ভব? যে কোনো একজনেরটা নিয়ে আমরা উদাহরণস্বরূপ আলোচনা করব, সেখান থেকে বাকিটুক বাইরে হবে। এখন আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে যে আমার এই জায়গাটায় সমস্যা, সেটা জিজ্ঞেস করেন। স্যার আমি স্যার একটু অন্য প্রসঙ্গ একটা বলি, স্যার ট্যাক্সের ব্যাপারটা স্যার। হ্যাঁ স্যার বলেন। আমাদের যে আমাদের তো স্যার একটা ব্যক্তিগত আইডি আছে ইনকাম ট্যাক্সের, তার মানে 3 নাম্বার। এখন যদি আমি বিজনেস শুরু করি স্যার, তখন তো স্যার আমার যে ইনকামটা হবে এখানে তো স্যার একটা কত পার্সেন্ট যে ট্যাক্স ফ্রি। আগে শুনেন, আপনার কোম্পানি কি লিমিটেড কোম্পানি না প্রোপ্রাইটারশিপ কোম্পানি? আচ্ছা প্রোপ্রাইটারশিপ স্যার। প্রোপ্রাইটারশিপ কোম্পানির জন্য আলাদা কোনো টিন লাগে না। আপনার ব্যক্তিগত যে টিন নাম্বার, ওই টিন নাম্বার দিয়েই আপনি প্রোপ্রাইটারশিপ কোম্পানির পূর্ণাঙ্গ ব্যবসা চালাতে পারবেন এবং আপনার কোম্পানির ট্যাক্সের রিটার্ন আপনার নামের পার্সোনাল রিটার্নের সাথেই যাবে। ওকে স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। একটা ইম্পর্টেন্ট অ্যানসার। আমি নিজে কিন্তু আমি একজন ট্যাক্সের উকিলও, আবার আমি ঢাকা ট্যাক্সেস বারের মেম্বারও কিন্তু, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে আপনার প্রোপ্রাইটারশিপ কোম্পানিতে আলাদা কোনো টিন লাগে না, কিন্তু যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে লিমিটেড কোম্পানির আলাদা টিন হয়। কেন এই জিনিসগুলো তো আপনাদের ক্লাস বোধহয় এখনো হয়নি। আপনাদের এই যে দেখবেন বিনিয়োগ উদ্যোগ গ্রহণ, এখানে আপনার 1 নাম্বার মডিউল নাম্বার 6 এ এখানে ক্লাস কে নিবে আমি জানি না, যিনি নিক ওইখানে দেখবেন যে এই যে লিমিটেড কোম্পানি, প্রোপ্রাইটারশিপ কোম্পানি, এটার কোন প্রয়োজনীয় কি কাগজ, কোথায় কি লাগে, এগুলো আপনাদেরকে শিখাবে আই থিংক। ওকে ওকে স্যার, এখানে আপনারা শিখবেন, তারপর আপনার স্পেসিফিক প্রশ্নের উত্তর দিলাম। আর কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। বাট তৈরি করতে পারবেন কিনা এটা বলেন। পারতে হবে, কিন্তু পরে বলতে পারবেন না যে পারবো না। এক প্রশ্ন থাকলে এখন শিখতে হবে। পারবো স্যার, ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, ওকে গুড। হ্যাঁ, যদি কারো কোনো কনফিউশন হয়, আপনারা গ্রুপের যারা মেম্বার আছেন না, নিজেদের ভিতরে একটু আলোচনা করবেন। আলোচনা করলেই দেখবেন যে ছোট ছোট জিনিস এগুলো সলভ হয়ে যাবে। এখনো তো কোনো কঠিন জিনিস তো কিছু দেখাই নেই আমরা, ভেরি ইজি জিনিসগুলো। স্যার আমার এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি সঠিকভাবে জয়েন হতে পারি না, ওজন্য সংক্ষেপে যদি আরেকটু আলোচনা করতেন। আচ্ছা, এখন এটারে সংক্ষেপে আলোচনা করা খুব কঠিন, সংক্ষেপের কোনো জিনিস না। তারপরে আমি শুধু একটা কথা বলি যে এই যে এটা প্রজেক্টেড ইনকাম স্টেটমেন্ট, মানে আপনার ব্যবসার ভবিষ্যতে কি আয় ব্যয় কি হবে, লাভ লস কি হবে, সেটার একটা চিত্র। এই জিনিসটা আপনার বিনিয়োগ পরিকল্পনার একটা মুখ্য জিনিস। ব্যাংকার এই জিনিসটা দেখবে যে আপনি যে টাকাটা ব্যবসায় বিনিয়োগ করলেন, আপনি কিছু দিলেন, সরি ব্যাংক কিছু দিল, দুজন মিলে দিয়ে যে বিনিয়োগটা করলেন, এই বিনিয়োগের থেকে আউটপুটটা কি, রেজাল্টটা কি, আপনি কত টাকা, এখানে কি লেখা আছে, প্রথম সেলস, মানে আপনি বাৎসরিক কত টাকা সেল করবেন, ঠিক আছে না? বাৎসরিক কত টাকা সেল করবেন আপনার এখানে লিখবেন। বাৎসরিক সেলটা কিভাবে বাইর করবেন, যে আপনার কথার কথা প্রতিদিন কত উৎপাদন হবে, সেল হবে, এখান থেকে মাসে কত হবে, তারপরে বছরে কত হবে, এইভাবে এক একজনের এক এক আইটেম এক এক ভাবে ক্যালকুলেশন হবে। এখন আমাকে একটা কোশ্চেন করার উত্তর দেন। ধরেন আপনার এই যে একজন ফিড মিল করবেন বলছেন, ধরেন আপনার কারখানায় আপনি দৈনিক 500 কেজি ফিড মিল তৈরি করবেন, ঠিক আছে? দৈনিক 500 কেজি তৈরি করেন, তাহলে মাসে কত করবেন আপনি বলেন তো? মাসে 500 হলে তাহলে 30,000 যদি আমরা গুণ করি তাহলে আপনার 15,000। বাকিদের অ্যানসার কত? 15,000। সবাই উত্তর দেন, সবাই উত্তর দেন, কত হবে এটা? মাসে 15,000। 15,000। বাকি সবাই একমত? স্যার আমি এই দৈনিক হিসাবটা এইভাবে বের করছিলাম যে আমার প্রতিদিন 40 বস্তা করে বের হয়, 40 বস্তা বের হয়, ডেলিভারি আসে মেশিনের মাধ্যমে, তাহলে মাসে হবে কেমন আমার 30 40 1200 বস্তা, বছর হবে 9,800 বস্তা, এবং বস্তা রেট ধরছি প্রতি বস্তা 800 টাকা করে সেলিং প্রাইস, 800 টাকা ধরে আমি সেলটা বাই করছি। আপনি ওই পর্যন্ত ভালো করছেন, কিন্তু তার আগে অ্যানসারটা দেন। আমি যেটা প্রশ্ন করছি, প্রতিদিন যদি 40 বস্তা করেন তাহলে মাসে 1200 বস্তা, তাই তো? জি স্যার। বাকি সবাই ওনার সাথে একমত কিনা উত্তর দেন, সবাই আনমিউট করেন, করে উত্তর দেন, আমি শুনতে চাই উত্তর। স্যার প্রত্যেক বলেন যদি হচ্ছে 5,000 টাকা বস্তা হয়, তাহলে যদি 30 দিন হয় 1500, আর যদি মানে 15,000 যদি ওকে। বাকিরা বলেন, বাকিরা বলেন, বাকি অন্যদের
30 দিনে মাস হয় তাহলে তো স্যার একটু বেশি। বুঝি নাই, কথা আপনার আসতেছে না। এটা এক মাসে প্রতিদিন 500 করে হচ্ছে উৎপাদন হলে এক মাসে আমরা আসলে 30 দিন কাউন্ট হবে না, কারণ শুক্রবার আছে, এটা 25 দিন কাউন্ট করতে হবে মনে হয়। এখন সবাই খুব থাকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 15,000 হয় না স্যার? আমরা এখানে ইয়ারলি আমাদের ওয়ার্কিং ডে 300 ডেজ। পাওয়া গেছে, সবাই সাইলেন্ট, আমি বলি এখন। দেখেন এই যে এটা হচ্ছে রিয়েল আনসার, কথাটা বুঝছেন? যে আপনি মাসে দিনে 500 কেজি করেন, তাহলে মাসে 30 দিনে 15,000, দিনে 40 বস্তা করেন, 30 দিনে 1200 বস্তা, ব্যাংকার তখনই আপনাকে বলবে কি জানেন, বা সে নিজে নিজে বুঝে নিবে যে না এই ব্যবসা সম্পর্কে এখনই ধারণা নাই। সপ্তাহে একদিন কারখানা বন্ধ রাখা লাগে না? জি স্যার। তারপরে আপনার ঈদের ছুটি, পূজার ছুটি, অমক ছুটি, তমক ছুটি থাকে না? জি স্যার। হ্যাঁ, তার মানে বছরে কত দিন? 365 দিনের ভিতরে বছরে ম্যাক্সিমাম 310 থেকে 312 দিন একটা কারখানা খোলা থাকে, আর বেশি খোলা থাকে না কখনোই। কারণ 52 দিন 52টা শুক্রবার, আর 12-13 দিন ঈদ, চাঁদ, পূজা, এটা সেটা লেগেই থাকে। তার মানে এভারেজে আমরা সবসময় ধরে থাকি সাধারণত 300 থেকে 310-12 দিন, বুঝতে পারছেন? তাহলে আপনার যদি পার ডে ক্যাপাসিটি 500 কেজি হয়, তাহলে আপনার মাসিক ক্যাপাসিটি বা উৎপাদন ক্ষমতা যদি 25 দিন ধরেন তাহলে 12,500 কেজি, আর 26 দিন সর্বোচ্চ ধরতে পারেন তাতে 13,000, 12 থেকে 13 ম্যাক্সিমাম। এখন আপনি যদি বলেন 15,000, তাহলে ব্যাংকার কিন্তু ওইখানেই আপনাকে ডট দিয়ে দিবে যে না, এটা এখনো বুঝাই নাই ব্যবসা কি। আন্ডারস্ট্যান্ড? বুঝাইতে পারছি? এটা আপনারা আমি উদাহরণটা কেন জানেন? ইট ইজ ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট। এই আপনার সেল কত হবে এই জায়গাতেই যদি আপনি ভুল করেন, তাহলে আপনার পুরো ক্যালকুলেশনই ভুল হয়ে যাবে। সব জায়গায় খালি লাভ বেশি দেখাবে, বাস্তবে আপনি লাভ খুঁজে পাবেন না। ঠিক আছে? এটা আপনার একজনের জন্য না, শোনেন, এটা আপনি একার কথা না, কিন্তু এটা সবার জন্য বলতেছি। সবাই কিন্তু একমত হয়েছে 15,000। একজন কিন্তু বুদ্ধি খাটাইছে যে না, এটা তো এরকম হবে না। দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, এখন আমরা আবার স্ক্রিনে যাই। এই যে ছোটখাটো নাটঘাট, ছোট ছোট জিনিস, এই জিনিসগুলোতে আমরা সতর্ক হব, বুঝলেন না? এই আপনার এই ছোট ছোট জিনিসের সতর্কতায় আপনাকে আরেক মানুষের সামনে, ব্যাংকারের সামনে আপনার উপস্থাপন কৌশল, আপনার ব্যাংক ঋণ পাওয়ার কৌশলটা আপনি মেনটেন করবেন, যে কিভাবে আপনাকে জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে, আপনার প্রকল্পের প্ল্যানটাকে বা বিজনেস প্ল্যানটাকে, যে আপনি কিভাবে প্রেজেন্ট করলে মানুষ আপনার প্রকল্পের প্রতি আকৃষ্ট হবে, যে না এটা একটা বিনিয়োগযোগ্য প্রকল্প। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, নেক্সট আসেন। তাহলে এই পর্যন্ত তো আমাদের প্রফিট বাইর হয়ে গেল নাকি? প্রফিট বের হয়ে গেল, প্রতি বছরের প্রফিট। প্রথম বছরে কত আসলো? নেট ইনকাম আফটার প্রাইস। নেট ইনকাম কত? ওই নেট ইনকাম মানে তো প্রফিট 11,39,000, তারপরে 12,52,000, তারপরে 13,15,000। আপনারা যদি পারেন 3 বছরে এভাবে বের করে দিতে খুব ভালো, যদি নাও পারেন অ্যাট লিস্ট 1 বছর দিবেন মাস্ট। এখন দেখেন, আমরা যদি এখন আমাদের যে কালকে আপনাদেরকে যে বিনিয়োগ পরিকল্পনার যে টেমপ্লেটটা দিছি, সেখানে কিন্তু 1 2 3 4 হয়ে গেছে, তাই তো? এখন এই যে প্রজেক্টেড ইনকাম স্টেটমেন্ট, এটা তো 5 নাম্বারটা, এটা এখানে বসাই দিলেই তো কাজ শেষ নাকি? এরপরে কি লিখবেন? খালি একটা কনক্লুশন, যে প্রকল্পটা ভালো প্রকল্প, এই প্রকল্পের সব দিক বিবেচনা করে দেখা গেছে যে প্রকল্পটা দেশে যেমন এই পণ্যের চাহিদা আছে, তেমনি এই পণ্যটা উৎপাদন করে মার্কেটে বিক্রি করে। স্যার একটু এই যে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স 35%, এই বিষয়টা আলোচনা করছিলাম আমি, এই বিষয়টা আরেকবার জানতে চাইতেছি। এই কথাটা কিন্তু আগে বলছি, আপনারা কথা খেয়াল করেন না, যে যারা বাংলাদেশের ট্যাক্সের আইন অনুযায়ী এটা একটা স্পেশাল ছাড় আছে, যারা মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য, যারা উৎপাদনমুখী ব্যবসার সাথে জড়িত আছেন, তাদেরকে বাৎসরিক 50 লাখ টাকা পর্যন্ত সেল হইলে কোনো ট্যাক্স দিতে হয় না। বুঝতে পারছি? এটা স্পেশাল আইন। বাংলাদেশের মাটিতে সরকারের আইন হচ্ছে যে বাংলাদেশের মাটিতে যারা উৎপাদনমুখী ব্যবসা করবে, কোনো না কোনো পণ্য উৎপাদন করবে যারা, তারা বাৎসরিক, আগে 30 লাখ ছিল, এখন 50 লাখ করছে, 50 লাখ পর্যন্ত তারা সেল করলে তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, তাদেরকে একটা স্পেশাল ছাড় দেওয়া হয়েছে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আসেন এটার পরে এই যে কনক্লুশন যেটা বলতেছিলাম, যে এই যে ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট লস যেটাই বলেন, এটা এখানে বসায় দেওয়ার পরে কনক্লুশনে লিখবেন
যে সকল দিক বিবেচনা করে দেখা যায় যে এই প্রকল্পটি একটি সম্ভাবনায় প্রকল্প। এই প্রকল্পে যে পণ্য উৎপাদন হবে এই পণ্যের দেশের উপরের কথাগুলোর একটা সামারি, উপসংহার মানে কি, এটা মানে সারাংশ লিখবেন আর কি। এই প্রকল্পটার পণ্যের যেরকম চাহিদা আছে সেরকম উৎপাদন করতে যে আমাদের যে জনবল আছে বা জনশক্তি আছে তাদের যে দক্ষতা আছে তার মাধ্যমে আমরা অতি সহজে স্বল্প মূল্যে পণ্যটা উৎপাদন করে পণ্যটা আমরা বিক্রয় করতে পারবো। ঠিক আছে না? যে যার যেটা সেখানে লিখবেন। তারপরে লিখবেন যে আমাদের এই প্রকল্প পরিচালনার জন্য যে জনবল আছে বা যিনি যে মালিক প্রকল্পের, তিনি ধরেন আপনি কোনো এই রিলেটেড ধরেন যে ফিশ করবেন সে ফিশ ট্রেনিং নিতে পারে বা তার কোনো অন্য দক্ষতা থাকতে পারে বা যা দেখে এটা উল্লেখ করবেন যে তার যে অতীত অভিজ্ঞতা এবং দক্ষতা উপর দেখে বিবেচনা করে দেখা যায় যে সেই প্রকল্পটা খুব দক্ষতার সাথে এবং সুন্দরভাবে পরিচালনা করে প্রকল্পটাকে একটি লাভজনক প্রকল্পে রূপান্তর করতে পারবে। এরকম 2-4-5 লাইন একটু সারসংক্ষেপ থেকে লাস্টে লিখবেন যে সকল দিক বিবেচনা করে দেখা যায় যে এই প্রকল্পটি একটি বিনিয়োগযোগ্য প্রকল্প, মানে ব্যাংকের জন্য। বুঝতে পারছেন? এই প্রকল্পটি একটি বিনিয়োগযোগ্য। লাস্ট লাইন সবার এই কমন লাইন লিখবেন যে সকল দিক বিবেচনা করে দেখা যায় যে এই প্রকল্পটি একটি লাভজনক এবং বিনিয়োগযোগ্য প্রকল্প। কথাটা একটা সুন্দর কথা লিখে দিলেন, আর মাঝখানে একটু উপরের যে কথাগুলো একটু সারাংশগুলো দিলেন। আমি যে কথাগুলো বললাম এগুলোকে একটু মিলাই সুন্দর করে একটু সেন্টেন্স লিখলেন যার যারটার মতো করে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস শিওর। তাহলে এখন দেখেন আপনার যে বেসিক যে বিনিয়োগ প্রকল্পটা, আপনাকে যে ফরম্যাটটা আমি দিয়েছিলাম এই ফরম্যাটটা কিন্তু আপনাদের ফিল আপ হয়ে গেল। যে কিছু পারবেন না তারকেও কিন্তু এটা ফিল আপ করে আপনার অফিসে জমা দিতে হবে এবং এইটার একটা কপি নিয়েই আপনারা ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হবে। ওই যে একটা কথা আছে না যে 10টা দরজায় নক করলে একটা দরজা খুলে, তাহলে ইউ হ্যাভ টু নক। ইয়েস স্যার। কি দিয়ে নক করবেন? কাগজটা দিয়ে নক করবেন। আচ্ছা, এর সাথে আপনি আরো কিছু প্রয়োজনীয় কাগজ দিবেন। কি কি আমি বলি, আপনি নিজের একটা বায়োডাটা দিবেন। ঠিক আছে? আপনার বায়োডাটা দিবেন, আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্সের কপি দিবেন, টিন সার্টিফিকেট দিবেন বা আরো আনুষঙ্গিক যা যা আছে সেই জিনিসগুলো দিয়ে দিবেন। ওকে? জি স্যার। তাহলে এই এরকম ধরেন 2, 3, 4, 5 পৃষ্ঠা হলেও তো আপনি সুন্দর করে একটা স্টেপলার মেরে বাইন্ডিং করে নিয়ে একটা মানুষের কাছে দিলে যে স্যার এটা আমার বিনিয়োগ পরিকল্পনা একটু দেখেন, দেখলেও তো একজন মানুষ পৃষ্ঠা উল্টায় দেখবে, তাই না? যখন দেখবে যে আপনি এতটুকু প্রস্তুতি গ্রহণ করে গেছেন তাহলে আপনাকে একটা মূল্যায়ন করবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই পর্যন্ত কি সবাই তৈরি করতে পারবেন না? ইনশাআল্লাহ। ওকে, গুড, ভেরি গুড। আর কারো কোনো প্রবলেম হলে নিজেরা আলোচনা করবেন, আর যদি একেবারেই কোনোটা একেবারে পারতেছেনই না কেউ সমাধান করতে, তখন আমাকে একজন আলোচনা করে একজন ফোন দিয়ে আমাকে বললে আমি সময় মতো আপনাদেরকে হেল্প করবো। ওকে? জি স্যার। আচ্ছা, এখন এই পর্যন্ত পারবেন না এরকম কে আছেন সেটা বলেন। কই কেউ আছেন? পারবো স্যার। আশা করি নাই স্যার। আমি জিজ্ঞেস করছি পারবেন না কে? পারবো স্যার ইনশাআল্লাহ। এই যে আপনাদের কথা কিন্তু সব রেকর্ড হইতেছে, হ্যাঁ, আপনাদের কথা সব রেকর্ড হচ্ছে এবং আপনাদের যে কোঅর্ডিনেটর উনিও কিন্তু শুনতেছে, এই যে ইসরাত জান ম্যাডাম আপনাদের, তো উনিও কিন্তু শুনতেছে। পরে যদি আপনারা বলেন, যখন আমরা পেজগুলা ফিল আপ বলেন, আমি একটু বলি স্যার, যখন আমরা ফিল আপ করা শুরু করব তখন হয়তো বুঝতে পারবো কোথায় ঠেকছে কিনা। এখন মনে হচ্ছে আদতে যতটুকু শুনলাম অতটুকু মনে হচ্ছে যে না আমরা পারবো, ইনশাআল্লাহ পারবো, চেষ্টা করব, কিন্তু এখনো বুঝতে পারছি না যে ফিল আপ করতে যে তখন কোনো মানে বাধার সম্মুখীন হই কিনা বা তখন যে একটা কিছুতে খেতে যাই কিনা। অসুবিধা নাই, শোনেন, আপনাদেরকে এখনো তো আমি ডিফিকাল্ট দেখাই নাই, এখন যেগুলো দেখাবো সেগুলো ডিফিকাল্ট, সেটা আপনারা হয়তো সবাই পারবেন না, একজন দুইজন পারবেন। অসুবিধা, যারা পারবেন তারা করবেন, যারা পারবেন না তারা এই পর্যন্ত করে জমা দিলেও চলবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। এই পর্যন্ত করে জমা দিলেও চলবে। আর যারা বাকি এখন আপনাদের এই কথা সবাই কেউ কিন্তু এখন পর্যন্ত বললেন না যে পারবেন না, সবার মধ্যে পজিটিভ মেন্টালিটি আছে, পারবেন। তাহলে আমি আশা করি সবাই তৈরি করে নিজেদের ভিতরে, যদি আপনাদের একটু কনফিউশন থাকে নিজেরা ডিসকাশন করবেন, করলেই দেখবেন যে একজনটা আরেকজন আপনারা হেল্প করতে পারবেন। তারপরেও যদি একেবারেই না পারেন তাহলে আমাকে বললে আমি হেল্প করবো। ওকে? আচ্ছা, এখন আসেন যে আপনারা সবাই যেহেতু পারবেন তো ভেরি গুড, আপনারা তৈরি করে আপনাদের এই কোঅর্ডিনেটর ম্যাডামের কাছে জমা দিয়ে দিবেন, আর তারপরে নিজেদেরটা নিয়ে ব্যাংকে যাবেন। এখন আমরা বিনিয়োগ পরিকল্পনা কিন্তু আপনাদের তৈরি হয়ে গেল। এখন নেক্সট যে আরেকটু অংশ আছে যে আমরা এটাকে অ্যাডভান্স লেভেলে যাব কিভাবে। এই স্ক্রিন শেয়ারিং কি হচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, দেখতে পাচ্ছি না। নাই না, দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছি।
দেখা যাচ্ছে স্যার, জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। এখন আসেন তাহলে। এখন এই পর্যন্ত যুক্ত হয়েছে, এখন আমরা পরেরটা যাই। এরপরে দেখেন একটা শীট আছে, কি নাম? আচ্ছা, কিছু জিনিস আপনারা মুখস্থ রাখেন, একটু মাথায় খাটালে বাকি জিনিসগুলো খুব ইজিলি আপনারা করতে পারবেন। আমাদের টোটাল প্রকল্পের ব্যয় কত? 9,50,000, ঋণ কত? 3,45,000, মূলধন কত? 6,05,000। আচ্ছা, এটা মনে থাকবে, হ্যাঁ, এটা মনে রাখবো আমরা। আমাদের আপনার এখানে আমাদের প্রথম বছরের প্রফিট কত? 11,39,000। আচ্ছা, এখন একটা জিনিস বোঝেন তো, যে এখানে তো প্রথম বছর মানে কি, যে ব্যবসা শুরুর পরে 1 বছর ব্যবসা করার পরে আপনার অবস্থানটা কি দাঁড়ায়, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম বছর শুরু হবে কবে থেকে? যেদিন থেকে আপনার ব্যবসার আয় ব্যয় শুরু হবে, তাই তো? জি। আপনি ব্যবসাটা আয় ব্যয় শুরু হওয়ার আগে ধরেন 2 মাস বা 3 মাস নিয়ে বা 6 মাস নিয়ে আপনি যে আপনার প্রকল্পটা বানাইলেন, এই সময়টাকে কি বলতে পারি আমরা, বলেন তো? প্রারম্ভিক সময় বা স্টার্টআপ ইয়ার বা 0 ইয়ার বলা হয়, 0। ঠিক আছে, আচ্ছা জি স্যার। স্টার্টআপের আগে 0 ইয়ার, প্রারম্ভিক ইয়ার বা 0 ইয়ার বা স্টার্টআপ ইয়ার যেটাই বলেন। আমরা এখন একটা স্টেটমেন্ট করব, এটার নাম হইতেছে কি জানেন? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, ক্যাশ ফ্লো মানে জি ক্যাশ স্যার। মানে কি? নগদ টাকা, রাইট? আর ফ্লো জি। মানে কি? প্রবাহিত হওয়া। প্রবাহ মানে ক্যাশ টাকা আপনার প্রকল্পে 1 বছর ব্যবসা বা 2 বছর ব্যবসা শেষে আপনার বছরে ক্যাশ টাকা কত আসবে, কত যাবে, টাকার আসা যাওয়া যেটা, এটাকেই বলা হয় ক্যাশ ফ্লো। আপনাদের সিলেবাসে দেখবেন এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে দেখবেন যে এখানে আছে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আপনাদের করতে হয়। একটা বিনিয়োগ পরিকল্পনা করলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো দিতে হয়। তো এটা যদি দিতে পারেন আপনারা খুব ভালো, যদি না পারেন ক্ষতি নাই, তাতে চলবে। ওকে, এখন আসেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আবার বলি, ক্যাশ মানে কি বলেন? নগদ টাকা। বাকিরা রেসপন্স করতেছে না কেন? নগদ টাকা। নগদ। রেসপন্স করেন, এখন রেসপন্স করবেন, এভরিবডি আমার সাথে রেসপন্স করবেন এখন। নগদ। আর ফ্লো মানে কি? টাকা প্রবাহিত হওয়া। প্রবাহিত হওয়া বা বেড়ে যাওয়া। প্রবাহ। এখন ধরেন আপনার কাছে 100 টাকা আসলো, তাহলে এটা কি হইলো? ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। ইনফ্লো। আপনি 100 টাকা খরচ করলেন, এটা কি ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো। আউটফ্লো। আপনি বছরে এই কোম্পানিতে আমাদের 21,60,000 টাকা সেল হয়েছে, তাহলে এটা কি ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। 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 বছর শেষে সারা বছর ব্যবসা করে আমাদের 11,39,000 টাকা লাভ হয়েছে, এটা কি ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। ইনফ্লো। সবাই এভরিবডি আনসার করেন। ইনফ্লো। 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 আপনি বছরে 8,42,000 টাকার কাঁচামাল কিনছেন, বিদ্যুৎ বিল দিছেন, খাবার কিনছেন, সব পোনা কিনছেন, এটা কি ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো। আপনি এখানে প্রকল্পে 9,50,000 টাকা খরচ করে এই প্রকল্পটা তৈরি করছেন, হ্যাঁ, এটা কি ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো। আপনি ব্যাংকের কাছে 3,45,000 টাকা ঋণ নিছেন, এটা কি আপনার প্রকল্পে ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। আপনি নিজে আপনার প্রকল্পে মূলধন বিনিয়োগ করছেন 6,05,000 টাকা, এটা কি প্রকল্পে ইনফ্লো না আউটফ্লো? এটা আউটফ্লো। আউটফ্লো। এটা তো আনসার করেন। স্যার ইনফ্লো। ইনফ্লো স্যার। আপনি আপনার প্রকল্পে 6,05,000 টাকা বিনিয়োগ করছেন, এটা আপনার প্রকল্পে ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো। প্রকল্প ইনফ্লো। ইনফ্লো হবে। প্রকল্প ইনফ্লো। প্রকল্প ইনফ্লো। আমরা এখানে ক্যাশ ফ্লো তৈরি স্যার করছি কার? আউটফ্লো। হ্যাঁ। কে বলছেন আউটফ্লো?
কে আউটফ্লো বললেন বলেন, যুক্তি দেন, কথা বলছেন না কেন? কথা বলেন, যুক্তি বলতে হবে তো, যে আউটফ্লো কেন, ইনফ্লো রাইট অ্যান্সার এটা আমি কখন বলছি, আর আউটফ্লো রাইট অ্যান্সার এটা আমি কখন বলছি, এখনো বলিনি তো। কিন্তু যুক্তি দেন, প্রত্যেকে যুক্তি দেন, কি কারণে এটা ইনফ্লো, কি কারণে এটা আউটফ্লো, যুক্তি দেন। প্রকল্পের জন্য এটা ইনফ্লো, প্রকল্পের জন্য এটা ইনফ্লো। এই যে এখন আমার ব্যাখ্যাটা শুনেন, আমরা এখানে ব্যাখ্যাটা শুনেন সবাই, এখানে যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতেছি, এটা কার করতেছি, আপনার নাকি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের? ব্যবসা প্রতিষ্ঠানের। আপনি আর আপনার ব্যবসা প্রতিষ্ঠান কি দুইটা এক জিনিস? না না, এখানে আমরা ব্যক্তির কোনো হিসাব করছি না, আমরা এখানে স্যার আমি টাকাটা তো এখানে লাগাচ্ছি, টাকাটা আমার থেকে চলে যাচ্ছে। আপনার থেকে চলে যাইতেছে, আমরা এই স্টেটমেন্ট কার তৈরি করতেছি, আপনার না আপনার ব্যবসার? ব্যবসা স্যার, ব্যবসা প্রতিষ্ঠানের। তাহলে আপনার থেকে চলে গেল না আসলো, তাতে আমার ব্যবসার কিছু যায় আসে না, না স্যার। হ্যাঁ, পকেট থেকে understand? চলে যাচ্ছে স্যার, ব্যবসার মধ্যে টাকাটা ঢুকতেছে। থেকে গেল না আসলো এটা আমাদের মাথা ব্যথা না, আমরা এখানে স্টেটমেন্ট তৈরি করতেছি ব্যবসার, তাহলে ব্যবসায় আসলো না গেল এটা আমাদের মাথা ব্যথা। আন্ডারস্ট্যান্ড? Yes, জি sir. স্যার। তাহলে এখন দেখেন, তাহলে আপনি প্রকল্পে 6,05,000 টাকা বিনিয়োগ করছেন, এটা আপনার প্রকল্পে ইন না আউটফ্লো, কোনটা? ইনফ্লো। তাহলে আপনার কাছে যদি টাকা ইন, যা কিছু ইনফ্লো হবে এটা কি প্লাস, তাই না? Yes, yes. পজিটিভ। আর যেটা আপনার আউটফ্লো হইছে এটা কি মাইনাস, নেগেটিভ, তাই তো? মাইনাস। মাইনাস। এই যে Negative. কথাটা আপনারা এতক্ষণ বললাম, স্যার। এটার নাম ক্যাশ ফ্লো। আন্ডারস্ট্যান্ড? এন্ড এই Yes, জিনিসটা sir. দেখেন, আমি জি, স্যার। আপনারা বুঝতে পারবেন। যা এই যে ইনফ্লো আর আউটফ্লো যেহেতু বুঝছেন, এখন ক্যাশ ফ্লো আপনার জন্য তৈরি করা 1 মিনিটের ম্যাটার। আচ্ছা, আরেকটা জিনিস শুনে রাখেন, ক্যাশ ফ্লো মানে টাকার প্রবাহ, যাওয়া আসা, এটা 3 ভাবে হয়, ঠিক আছে? নাম্বার 1, 1 নাম্বার কি লেখা আছে পড়েন তো, ক্যাশ ফ্লো ফ্রম কি? অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস মানে কি? ব্যবসা পরিচালনার মাধ্যমে আপনার কাছে কত টাকা গেল আসলো, বুঝাইতে পারছি? পরিচালন, আয় ব্যয় সব মিলাই কত টাকা আসলো গেল। আপনার সারা বছর অপারেশন চালায়, মানে ব্যবসা পরিচালনা করে আপনার কাছে টাকা কি আসলো কি গেল সেটার হিসাব এ। বি কি লেখা আছে দেখেন তো, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং মানে কি? মানে বিনিয়োগ করলেন কত টাকা আপনি আপনার ব্যবসায়, এটার হিসাব থাকবে এখানে, বুঝাইতে পারছি? জি স্যার। 3 নাম্বার কি আছে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং মিন্স কি? ব্যাংকের থেকে ঋণ নিছেন না? জি জি স্যার। আর্থিক নিজে activity। বিনিয়োগ করছেন না প্রকল্পে? জি স্যার। এগুলা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। একটা প্রকল্পের ক্যাশ ফ্লো তৈরি হয় কখন জানেন? এ মানে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে কি ক্যাশ ফ্লো হইলো এইটা, যোগ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে বিনিয়োগের ফলে কি ক্যাশ ফ্লো হইলো, পজিটিভ নেগেটিভ যাই হোক, যোগ 3 নাম্বার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটার যোগফল হইলো আপনার ওই বছরের ক্যাশ ফ্লো। এটা এখন পরিষ্কার হবেন, দেখেন যে কথাটা, এটা একটু ঘোলাটে লাগতেছে তো, এখন লেখলেই বুঝতে পারবেন। তাহলে 0 ইয়ারে দেখেন, 0 ইয়ারে আমরা একটু তৈরি করে ফেলি, দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 0 ইয়ারে আমরা কি কোনো ব্যবসা অপারেশন করছি, ব্যবসা পরিচালনা করছি? না, না, তাহলে এখানে কোনো নেট ইনকাম আফটার ট্যাক্স 0 ইয়ারে কিছু আছে? নাই। কি বসবে এখানে? জিরো। জিরো। এই যে জিরো বসানো আছে, ঠিক আছে? তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কি? জিরো। জিরো। আচ্ছা, এবার আসেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে বিনিয়োগের কারণে কোনো ক্যাশ ফ্লো হইছে কিনা। এখানে কি লেখা আছে দেখেন, অ্যাকুইজিশন অফ ফিক্সড অ্যাসেট মানে আপনার প্রকল্পের ফিক্সড অ্যাসেট মানে আপনার প্রকল্পটা যেটা আর কি, এটাকে দীর্ঘমেয়াদী সম্পদ বলে, ফিক্সড অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেট কি অ্যাকুইজিশন মানে কি? কেনা হয়েছে। এই 0 ইয়ারে কোনো প্রকল্পে টাকা পয়সা ইনভেস্ট করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে? 0 ইয়ারে তো বিনিয়োগ করা হয়, শুরুর দিকে তো বিনিয়োগটা হয়। এই তো রাইট আনসার। এই যে আমরা যে প্রকল্পটা যেটা বানাইছি পুরো টাকাটাই তো 0 ইয়ারে বিনিয়োগ হয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে আসেন ক্যাশ ফ্লোতে, আমাদের এখানে কত টাকা বিনিয়োগ হয়েছে? এখানে টোটাল 9,50,000। 9,50,000। তাহলে 9,50,000 টাকা প্রকল্প থেকে বিনিয়োগ হয়ে গেছে, মানে এটা দিয়ে আপনি বিল্ডিং, মেশিন, জমি জমা যা আছে সব করতেন। তাহলে প্রকল্পে থেকে ক্যাশ টাকা আসছে না গেছে?
প্রকল্প থেকে টাকা গেছে প্রকল্পে ক্যাশ টাকা আসছে না গেছে? আসছে তো স্যার। প্রকল্পের মধ্যে ক্যাশ টাকা আসছে। ক্যাশ টাকা গেছে টাকা কিভাবে আসছে বলেন তো? গেছে স্যার গেছে খরচ করেছি, টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু ক্যাশ টাকার কথা বলছি। টাকার বিনিময়ে আপনি প্রকল্প মেশিন বিল্ডিং কিনছেন, এটা তো মাথা ব্যথা না। আমাদের স্টেটমেন্টের নাম কি? ক্যাশ ফ্লো। মানে শুধু নগদ টাকার লেনদেন কি হয়েছে এটা বলবো আমরা, ঠিক আছে? নগদ জি স্যার প্রবাহ। তাহলে আপনি প্রকল্পে 9,50,000 টাকা দিয়ে প্রকল্পের জমি বিল্ডিং যা আছে মেশিন টেশিন যা আছে সবকিছু কিনছেন, এটা আপনার প্রকল্পে ক্যাশ টাকা আসলো না গেল? গেল স্যার গেল চলে গেল, তাই না? তাহলে ক্যাশ চলে টাকা গেলে চলে কি গেছে আউটফ্লো, তাই তো? আউটফ্লো। জি স্যার আউটফ্লো মানে কি পজিটিভ না নেগেটিভ, প্লাস না মাইনাস? নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে আমরা এই ঘরে কি লিখবো? নেগেটিভ, মানে মাইনাস 9,50,000। ওকে, জি স্যার মাইনাস 9,50,000 কমপ্লিট। জি স্যার ইনভেস্টমেন্ট ইয়ার আমরা কোনো ব্যাংকে ট্যাঙ্কে আর টাকা জমা রাখছি না? রাখি নাই, আমাদের এই ধরনের কিছু নাই, এখন ফাঁকা, জিরো। তাহলে আমার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি হলো? 9,50,000 মাইনাস, ব্র্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস, মনে রাখতে হবে। মাইনাসে মাইনাস বলতে হবে, প্লাসে প্লাস। ওকে, এক্সেলে এই যে ব্র্যাকেটের ভিতরে মানে মাইনাস, বুঝাইতে পারছি? জি স্যার আচ্ছা, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে কি? ফাইন্যান্সিং মানে কি? টাকার উৎসটা কি? উৎস এটা দুই রকমের উৎস দেখেন, একটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি মানে মালিকের বিনিয়োগ, আর দুই নাম্বার কি? লং টার্ম লোন ফ্রম ব্যাংক মানে ব্যাংক থেকে কোনো ঋণ নিছি কিনা। এই প্রকল্পে আমাদের ইকুইটি কত? ইকুইটি হলো 6,05,000 এই যে আমরা এখানে চলে গেলে পেয়ে যাব, তাই না? 6,05,000 6,05,000 আর ইকুইটি ব্যাংকের ঋণ কত? 3,45,000 3,45,000। আচ্ছা, মালিকে ব্যবসার মালিক ব্যবসাতে 6,05,000 টাকা দিছে, আর ব্যাংক থেকে 3,45,000 টাকা প্রকল্প পেল। তাহলে এই দুইটা কি প্রকল্পে ইনফ্লো না আউটফ্লো? প্রকল্পে ইনফ্লো রাইট। তাহলে প্রকল্পে ইনফ্লো হলে প্রকল্পে ইনফ্লো মানে পজিটিভ প্লাস। তাহলে আমার এখানে শেয়ার হোল্ডার্স এর ইকুইটি কত? মূলধন কত? 6,05,000 6,05,000। তাহলে এটা কি প্লাস? এটা তো কোনো টাকা আউটফ্লো হয়নি, ইনফ্লো, টাকা আসছে, তাই তো? জি স্যার আচ্ছা, আর আর এখানে ব্যাংক থেকে ঋণ নিছি কত আমরা? 3,45,000 এটা কি টাকা আসছে না গেছে? আসছে টাকা আসছে ফ্লো আসছে, তাহলে 3,45,000। ওকে, জি তাহলে স্যার এখানে নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে এই দুইটা যোগ করলে কত হয়? 9,50,000। জি স্যার তাহলে এখানে কি লাগে এবার? কি ইনক্রিজ অর ডিক্রিজ ইন অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ডিউরিং দ্য পিরিয়ড, মানে এটার যোগফল কি হবে? এ যোগ বি যোগ সি, এই তিনটার যোগফল না? জি তিনটা যোগ করলে কত হয় বলেন এখন? 9,50,000 হ্যাঁ, জিরো এটা স্যার, দেখে দেখে বলছেন নাকি? 9,50,000 জিরো স্যার, জিরো। ভালো করে চিন্তা করেন। 9,50,000 এসছে, 9,50,000 গেছে। জিরো। ক্যাশ ফ্লো সমান নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এ যা থাকবে এইটা যোগ নেট ক্যাশ ফ্লো ফ্রম আচ্ছা ইনভেস্টমেন্ট মাইনাস প্লাস যোগ হইছে যোগ নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। স্যার এই তিনটা ঘরে যে তিনটা ফিগার থাকবে এই তিনটার যোগফল এখানে বসবে। জি স্যার জিরো আসতেছে স্যার। জিরো কার কত আসতেছে বলেন? জিরো বললেন 2-3 জন, বাকিরা মাইনাস ফিগার 95,000, 9,50,000 আর প্লাস হলো 9,50,000, প্লাস মাইনাসে জিরো তো স্যার। একমত? রাইট আনসার জিরো, কারণ এটা জিরো আর এখানে মাইনাস 9,50,000 এর প্লাস 9,50,000, জিরো। এই এখান থেকে কি বোঝা গেল বলেন তো? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কেন দেয়? যে ব্যবসা শুরুর আগে আপনি যে টাকা প্রকল্পে বিনিয়োগ হয়েছে 9,50,000 টাকা, সেই পুরো টাকায় খরচ করছেন, আপনার হাতে আর কোনো ক্যাশ টাকা আছে বছর শেষে? নাই এই জন্য এটা দেওয়া হয়। কিন্তু এটা জিরো ইয়ারে জিরোই থাকে। ফার্স্ট ইয়ারে যে এখন দেখবেন যে আপনার ব্যবসাতে লাভ কত হয়েছে আর আপনারা ব্যবসাতে বছর শেষে কত টাকা ক্যাশ আছে এটা দেখা যাবে। দেখেন কিভাবে দেখাই। তাহলে এবার আমরা ফার্স্ট ইয়ার করি, জিরো ইয়ার কিন্তু শেষ। ওকে, জি স্যার ফার্স্ট ইয়ারে জি স্যার এখানে বলেন নেট ইনকাম অপারেটিং অ্যাক্টিভিটিস কি প্রথম বছরে কি আমরা ব্যবসা পরিচালনা করছি? করছি।
তো ব্যবসা পরিচালনা করে নেট ইনকাম আফটার ট্যাক্স কিছু হয়েছে আমাদের? ট্যাক্স না স্যার, ট্যাক্স হয় নাই তো। ট্যাক্স হয় নাই। আবার ভালো করে পড়েন, ট্যাক্সের কথা বলছি আমি। স্যার ট্যাক্স হয়নি স্যার, প্রফিট হয়েছে কিনা? নেট ইনকাম আফটার ট্যাক্স প্রফিট হয়েছে তো স্যার, ট্যাক্স বাদ দিয়ে কোন প্রফিট হয়েছে? যেটা হয়েছে হ্যাঁ? স্যার ইনকাম আফটার এই যে এখানে যা কোন 40,000 11,39,000 প্রফিট হয়েছে স্যার, তার হ্যাঁ, নেট ইনকাম আফটার ট্যাক্স প্রফিট হয়েছে স্যার। 11,39,000 তাহলে প্রথম বছর না নেট ইনকাম আফটার ট্যাক্স 11,39,000। আপনি এখানে তাহলে কোথায় বসবে? এখানে বসাই দিতে হবে না জি স্যার। যে 11,39,000 বুঝছে? জি স্যার। 11,39,000 রাইট? জি আচ্ছা, স্যার। আপনি দেখেন তো জিরো ইয়ারে তো আমরা প্রকল্পটা তৈরি করলাম, হ্যাঁ? জি ডেপ্রিসিয়েশন বলে একটা শব্দ আপনাদের সাথে আলোচনা করছি আমি আজকে। জি ডেপ্রিসিয়েশন স্যার। জি স্যার। জি স্যার। না কত টাকা বলেন তো এই প্রকল্পের ডেপ্রিসিয়েশন কত? 1,35,000 1,30,000 1,30,000। ডেপ্রিসিয়েশন 1,30,000 টাকা বাই করা আছে না? জি স্যার। এই ডেপ্রিসিয়েশনটা আপনার এখানে বুঝতে পারছেন? এটা জিরো ইয়ারে আজকে তো আপনি ক্যাশটা খরচ করেননি, তাই কি না? জি স্যার। যেহেতু আপনি খরচ করেননি, কিন্তু ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্টটা 1,30,000 এই অ্যামাউন্টটা আপনার এই জন্য এটা আবার ঢুকে দিতে হবে যে ক্যাশ টাকাটা আপনার কাছে আছে, বুঝতে পারছি? এই জন্য ডেপ্রিসিয়েশন যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা এখানে 1,30,000। জি স্যার। মানে সোজা কথা, ক্যাশ ইনফ্লো ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনার এখানে ইনফ্লো হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। ওকে, তাহলে এই দুইটা যোগ করলে কত হলো? 12,69,000। 12,70,000। আচ্ছা, এখন বলেন প্রথম বছরে আপনি আর কোনো ফিক্সড অ্যাসেট কিনছেন? মেশিন বিল্ডিং আর কিছু কিনছেন? না স্যার। না স্যার। কথা বলেন, বাকিরা কথা বলতেছেন না। না স্যার। আমি তো জিরো বছরে কিনে ফেলছি। জিরো ইয়ারে তো আর কিছু কেনা হয় নাই। আচ্ছা, তাহলে জিরো। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি হবে? জিরো। 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 আচ্ছা, তারপরে আসেন দ্বিতীয় বছরে কি আমরা এখানে শেয়ার হোল্ডার কি নতুন করে কোনো টাকা বিনিয়োগ করছে? না। না। তাহলে শেয়ার হোল্ডার ইকুইটি আগে যা ছিল এখনো তাই, আর নতুন কিছু আর কিছু নাই, তাহলে জিরোই থেকে গেল। আপনি কি ব্যাংক থেকে নতুন করে কোনো লোন নিচ্ছেন? নো। নো স্যার। নো, নতুন করে আপনি কোনো লোন নেন নাই, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আপাতত জিরোই থাক। আচ্ছা, তারপরে আসেন শর্ট টার্ম লোন দরকার নাই। রিপেমেন্ট অফ লোন মানে আপনি লোন কি কিছু ব্যাংকে পরিশোধ করছেন? আচ্ছা আচ্ছা। যে রুম স্যার করি নাই স্যার, প্রথম বছর করি নাই। কে বলছেন করি নাই? নাম বলেন। করেছি স্যার, কারণ যেদিন লোন আচ্ছা, নিয়েছি তার বুঝলাম, পরের স্যার। মাস থেকে আমরা লোন পরিশোধ শুরু হয়ে যায়। এই যে এখানে আবার আমরা পরবর্তী মাস থেকে শুরু হয়। পরবর্তী, তাহলে প্রথম বছরে আমরা এখানে মাসে মাসে কিস্তি দিছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। হিসাব করছিলাম না যে আমরা 12,000 টাকা করে 36 মাস কিস্তি দিব? জি। বলছিলাম। জি 1,40,000 এর ভিতরে সুদ 29,000 টাকা। এখানে উপরে উঠলেই দেখা যাবে, তাই না? ইনকাম স্টেটমেন্টে এই যে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স 29,000। তাহলে আমার 1,40,000 টাকা আমি বছরে কিস্তি দিছি, রাইট? জি স্যার। 12,000 টাকা করে 12 মাস, সুদ দিছি 29,000, তাই তো? জি স্যার। সুদ আমি কোথায় বাদ দিছি? ইনকাম স্টেটমেন্টে। তাহলে আর বাকি মূল ঋণ পরিশোধ করলাম কত? 1,15,000 বাদ দিয়ে 1,15,000। জি স্যার। আপনি আপনার ব্যাংকের কাছে 1,15,000 টাকা ঋণ পরিশোধ করছেন। আপনার প্রকল্পে এটা ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো। তাহলে এখানে কি হবে? মাইনাস 1,15,000 কি হবে? মাইনাস, রাইট? জি স্যার। মাইনাস 1,15,000। তার মানে আপনার এই টাকাটা বাইরে হয়ে গেছে, আপনি ব্যাংকে দিবেন, আপনার মূল ঋণটা কমে গেছে, তাই না? জি স্যার। জি স্যার।
এখন আপনার এখানে দেখেন তো, এখানে ক্যাশ আউটফ্লো, একটু আমাকে একটা সেকেন্ড, আমি একটু আমার গলা আটকায় যেতেছি, হ্যাঁ একটা সেকেন্ড। স্যার কি মিউট আছে এখন? না স্যার একটু পানি খাইতে গেছে। তাহলে ভাই তুই ওপেন ডিসকাস করি এই 20 সেকেন্ডের জন্য। কি হয়েছে? এতক্ষণ তো ভালোই লাগছিল, এখন তো ভাই মাথাটা পুরো জটিল হয়ে গেছে। আরে বেটা এটা আরো বেশি সহজ, ক্যাশ ফ্লো। এই কর ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে কমার্স পড়, তাহলে ক্যাশ ফ্লো আর আউটফ্লো আমি বুঝাই দেবো। এত ক্যাশ জটিল ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো। ভাই আমরা তো আর্টসের স্টুডেন্ট, আমাদের জন্য এটা অনেক টাফ। না ভাই আপনারা বলি না, ইঞ্জিনিয়ার সাহেব বলছে, ইঞ্জিনিয়ার সাহেব আমার বন্ধু তো, যদি আমার কয়টা ফ্রি গিয়ে কাজ করে দিই আমরা। ভাই আমাদেরকে একটু হেল্প করেন। এখন তো আচ্ছা ভাই আমি ইনভাইট করে শুধু বন্ধুরে হেল্প করলে হবে না, আমরাও কিন্তু আছি আশেপাশে। মানে সালাম ইনভাইট করা শুরু করলে তারপর সবার বাসায় একে একে যাবো। সালাম তো কিছু কয়ই না। খাওয়ার ব্যাপারে আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনভাইট করতে হবে না ভাই। ভাই আমার খাবারের রুচি হয় না সুগার, বুঝছো? খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেই না। ইনভাইট করব অবশ্যই, তবে সবাই আলামিন থেকে সাবধান। আলামিন হ্যাঁ ইনভাইট করব অবশ্যই। প্রথম বছর শেষ হবে, যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশ 2% আমি বরাদ্দ করে দেব। আচ্ছা তাহলে আমি আম গাছ লাগাইছি, আম গাছ বড় হোক, ফুল ধরুক, আমের দাওয়াত রইলো। ভাই আমরা তো বিজনেস করি, তাহলে আমাদের কাজ করতে দিয়ে কেন? হ্যালো জি স্যার, আসি আমরা। বলেন। জি স্যার। আরে আমার ইয়েটা কাজ করতেছে না কেন? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, না স্যার। এই জিনিসটা কাজ করতেছে না। আপনাকে স্যার এইটা মানে আপলোডটা তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ তো যেটা স্যার স্ক্রিন ওটা আপনাকে দেখেছে, হ্যাঁ আসছে। এখন দেখতে আসছে পাচ্ছি স্যার। স্যার আসছে। আপনি আসছেন স্যার? ওকে স্ক্রিন আসছে। এই স্ক্রিন আসছে। স্ক্রিন আসছে। ওই স্যারেরই স্ক্রিন আসছে। স্ক্রিন আসছে তো। আসছে জি আসছে। স্লাইডগুলো এসেছে। পাইছি জি স্যার। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি হইলো আমার? মাইনাস 1,15,000, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে এখানে আমার ইনক্রিজ আর ডিক্রিজ কি বলছি? A প্লাস B প্লাস C, এই তিনটা যোগফল, তাই না? জি স্যার। যোগফল কত হবে? ওই যে 11,54,000। 11,54,000। কারণ হচ্ছে স্যার ওই যে মাইনাস ফিগার যে মাইনাস হয়ে গেছে। 11,54,000 কেন? যে এটা প্লাস ফিগার প্লাস 0 প্লাস এইটা, কিন্তু এটা তো মাইনাস 1,15,000, তাহলে 12,69,000 থেকে মাইনাস 1,15,000 হয়ে যেটা থাকে সেটাই। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এবার তৃতীয় বছরটা বলেন দেখি কি হবে এখানে? দ্বিতীয় বছরটা কি হবে এখানে? তৃতীয় বছর হবে 10% যে টাকাটা আসবে স্যার সেই নেট ইনকামটা দিব। তৃতীয় বছরে আসবে স্যার 12,52,900 টাকা হবে ওখানে। দেখাইছি 12,52,900 900 টাকা। আচ্ছা, 52,900 ডেপ্রিসিয়েশন কত হবে? 1,30,000 স্যার। যা আছে তাই। জি 1,30,000 জি স্যার। আচ্ছা, তারপরে আমরা নতুন কিছু কিনছি না স্যার। তারপরে ক্যাশ ফ্লো এখানে গেল। তারপরে আমার এখানে লোনের কোন রিপেমেন্ট হইছে? হইছে স্যার। 15 হইছে। 1,15,000 জি স্যার। আচ্ছা স্যার এখানে তো কোশ্চেন ছিল, তো আমরা যে গত বছর ঋণটা রিকভারি করলাম এটার পার্সেন্টেজটা কমবে না নাকি এটা একদম ফিক্সড কিস্তি হিসাবে থাকবে 1,15,000 করে? সমান কিস্তি দেয় তো, এর মধ্যে এটা একটু কম বেশি হয়, ঠিক আছে? আমরা আপনাদের বোঝার স্বার্থে সমান ভাগে 3 ভাগে ভাগ করে দিছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জি স্যার। 1,15,000 ঠিক আছে? জি এবার স্যার। ঠিক আছে, এটা মাইনাস ফিগার হবে স্যার। রাইট আনসার। 1,15,000 তো মাইনাস ফিগার হবে, নেগেটিভ ফিগার না? জি স্যার। ক্যাশ আউট। জি স্যার। এটা কেউ বলতেছেন না তো আপনারা? জি বলুন। বলছি স্যার মাইনাস ফিগার হবে স্যার। গুড। এইবারে দেখেন
এবার মাইনাস ফিগার হবে, তাহলে a প্লাস b প্লাস c, দিস ইজ কল্ড ক্যাশ ফ্লো, ফিনিশ, আর কিছু করার নেই। এখন আমি আপনাদের আলোচনা একটু শুনতেছিলাম, অনেকে বলতেছেন আমি আর্টসের স্টুডেন্ট, আমি ওইটা সেটা, আমি তো বলি না যে এটা আপনি তৈরি করতেই, যে পারবেন সে করবেন, যে পারবেন না সে এর আগ পর্যন্ত যা দেখাইছি ওই যে আমি যে শীট দিছি 2 পৃষ্ঠার ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত ওই পর্যন্ত করলেই চলবে, আর যারা পারবেন সেটা এটাও করবে। বুঝাইতে পারছি? জি স্যার। এই ক্যাশ ফ্লো জিনিসটা কি এখন বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ক্যাশ ফ্লোর পরে আসেন আমরা এবার একটা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিট বলে কেন, দেখেন এখানে এখন একটা জিনিস দেখায়, ক্যাশ ফ্লোতে দেখেন তো প্রথম বছর অপারেশন শেষে আপনার বছর শেষে লাভ কত টাকা হয়েছিল? 11,39,000। আচ্ছা, আর ক্যাশ ফ্লোতে আপনার কি দেখাচ্ছে যে বছরে আপনার কাছে ক্যাশ টাকা থাকবে 11,54,000। 54,000। লাভ হইলো 11,39,000 আর ক্যাশ টাকা থাকলো 11,54,000। এখন কি বুঝবেন আপনি? ইন্টারেস্টের যে 29,000 টাকা ওইটা তো আমরা করি নাই, কাউন্ট করি। ইন্টারেস্টের যে 29,000 টাকা, ইন্টারেস্টের 29,000 টাকা কাউন্ট করেন নাই? এটা তো আমরা ইন্টারেস্টের 29,000 টাকা এখানে শো করে নিতে স্যার। এই বাকিরা আনসার করেন। স্টেটমেন্টে বাদ দিয়ে আসছে 11,39,000। হ্যাঁ 29,000 টাকা। এটা তো ইন্টারেস্টের টাকাটা এখানে বাদ দিবেন, আর বাদ দেওয়ার দরকার বুঝছেন পরিষ্কার? আচ্ছা দেখেন একটা জিনিস, 11,39,000 টাকা বছরে লাভ করলেন আর আপনার কাছে ক্যাশ টাকা বেশি থেকে গেল, বুঝতে পারছেন? পরের বছরে 12,52,000 লাভ করলেন আর এখানে 12,67,000 ক্যাশ বেশি থেকে গেল। কিভাবে কেন হয় কেন এখন শুনেন। অনেক সময় আপনার এই যে ডেপ্রিসিয়েশনের টাকাটা আছে না, এখানে ডেপ্রিসিয়েশনটা তো খরচ হিসাবে দেখায়, লাভ কম দেখাইছি আমরা এখানে, তাই না? এই যে ক্যাশ টাকাটা আপনার ফেরত চলে আসছে না, এই জন্য আপনার লাভের চাইতেও আপনার ক্যাশ ব্যালেন্স বেশি, ডেপ্রিসিয়েশন টাকা যোগ হচ্ছে। আপনি ধরেন একজন বড় ব্যবসায়ী হয়ে গেছেন, আপনি হিসাব করলেন যে আমার তো সারা বছরের লাভ হয়েছে 11,39,000 টাকা। আচ্ছা 11,39,000 টাকা হাতে পাইছেন আপনি, কারণ আপনার যে অ্যাকাউন্টেন্ট থাকলো আপনি বড় ব্যবসা করেন, এই 11 লাখ তখন কিন্তু 11 কোটি হয়ে যাবে, তাই না? বছর শেষে 11,39,00,000 টাকা লাভ করতে, কথার কথা বড় ব্যবসায়ী সে অ্যাকাউন্টেন্টের কাছে 11,39,000 নিয়ে 39 লাখ নিয়ে বসে থাকলো, কিন্তু বাস্তবে ধরেন কি হবে 11,54,00,000 মানে আরো 15 লাখ টাকা আছে, এই টাকাটা তো মালিকের না অ্যাকাউন্টেন্ট চুপ করে বসে থাকতে পারে না? মালিকের। এই জন্য আপনারা তো উদ্যোক্তা, মালিক হবেন, আপনারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবেন। আপনারা জানার দরকার যে আপনি যখন ব্যবসার লাভ লস হিসাব করবেন তখন এই ইনকাম স্টেটমেন্টের মতো কাগজ দেখবেন যে আমার লাভ কত হইলো। আর আপনি যদি হিসাব করতে চান আমার কাছে ক্যাশ টাকা কত আছে আমার প্রতিষ্ঠানে, তাহলে আপনাকে ক্যাশ ফ্লো করতে হবে। লাভ আর ক্যাশ টাকা দুইটা কিন্তু এক, বুঝতে পারছি? জি স্যার। এটার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন, আপনার ভুল ধারণাও হইতে পারে। এই জন্যই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আপনাকে তৈরি করতে হয় যে আমার বছর শেষে লাভ লস যাই হোক আমার ক্যাশ কত আছে। জি স্যার। বুঝছেন? লস হয় তারপরেও আপনার ক্যাশ ফ্লো পজিটিভ হইতে পারে অনেক সময়। এই জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এই জন্য করা হয় যে আপনি যখন বড় ব্যবসায়ী হবেন আপনার অ্যাকাউন্টেন্ট রাখবেন, তার কাছ থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আলাদা বুঝে নেবেন, ইনকাম স্টেটমেন্ট আলাদা বুঝে নেবেন, তাহলে আপনার জিনিসটা পরিষ্কার হবে যে আমার ব্যবসার বর্তমান কি অবস্থা। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা ব্যালেন্স শিট করি, ব্যালেন্স শিট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি। ব্যালেন্স শিট স্যার একটু বলেন, পূর্বের স্লাইড একটু দেখাবেন স্যার। না স্যার ওই যে স্লাইডটা স্যার, ওই যে ক্যাশ ফ্লো স্লাইডটা স্যার, এই যে নিচে স্যার দেখা যাচ্ছে ওই যে আপনার 12,67,900 এর নিচে আবার 11,54,000 টাকা, টোটাল হচ্ছে কি 24 লাখ। এটা হচ্ছে কি শুনেন, 11,54,000 মানে কি লাগাছে পড়েন, মানে দ্বিতীয় বছরে আপনার ক্যাশ ফ্লো হচ্ছে 12,67,000 আর প্রথম বছর, আর প্রথম বছরেরটা কত, এই যে এট দ্য বিগিনিং অফ দা পিরিয়ড কত 11,54,000, এটা এখানে আসছে। এই দুইটা যোগ করে
আপনার বছর থেকে হাতে ক্যাশ টাকা কত থাকলো? 24,21,000 বুঝাইতে পারছি? আচ্ছা, মানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দ্যাট মিন্স হচ্ছে আমার মেশিনারিজ এর দাম আছে। না, মেশিনারিজ তো ক্যাশ ইকুইভ্যালেন্ট না। মেশিনারিজ কোনো ক্যাশ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে হইতেছে ধরেন আপনি বাকিতে বিক্রি করছেন, অ্যাকাউন্ট রিসিভেবল বল না, বাকিতে আপনি ধরেন বাকিতে বিক্রি করছেন, 15 দিন পর ক্যাশ টাকাটা পেয়ে যাবেন। এই জন্য বলা হয় ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, এখন দেখেন এই জিনিসটা এখানে একটু খেয়াল করেন যে আমার প্রথম বছরে ছিল কত ক্যাশ? 11,54,000। দ্বিতীয় বছরে আমার কত টাকা ক্যাশ জেনারেট হয়েছে? 12,67,000। তাহলে দ্বিতীয় বছর শেষে আমার হাতে টোটাল কত টাকা ক্যাশ আছে? গত বছরেরটা যোগ বর্তমান বছরের, এই দুইটা যোগ করলে যা হয় তাই। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝলেন ক্যাশ ফ্লোটা আপনার কেন দরকার, যে আপনার ব্যবসা শেষে বছর শেষে আপনার হাতে কত টাকা ক্যাশ থাকে এটার জন্য দরকার। এটা এখানে লাভ, কারণ কি দেখেন দ্বিতীয় বছরে লাভ করলেন 12,52,000, কিন্তু দ্বিতীয় বছরে আপনার কাছে ক্যাশ জেনারেট হয় 12,67,000, আর 2 বছর মিলাই, বিগত বছর আর এই বছর মিলাই আপনার টোটাল ক্যাশ হয়েছে 24,21,900। ওকে, জি স্যার। এখন আসেন আমরা একটু ব্যালেন্স শিট করি। এখানে স্যার একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম স্যার, যখন আমরা মূলধনটা ইনভেস্ট করবো বা ব্যাংকে ইনভেস্টমেন্ট করার পরে যখন সেল করবো এবং ট্রেডিং এর পর্যায়ে যাবে, সেল করবো, মার্কেট থেকে আসবে এবং রিইনভেস্ট করবো, হ্যাঁ, সেক্ষেত্রে ক্যাশ ফ্লোটা কিরকম হবে? আপনার এই যে দেখেন আপনার এইখানে ইনকাম স্টেটমেন্ট যখন আলোচনা করলাম তখন আপনি ছিলেন? ছিলাম। তাহলে এখানে দেখেন আপনি সারা বছরে কি সেল করলেন, সারা বছরে কত টাকা খরচ করলেন, টাকা ঘুরে পাইলেন, আবার ইনভেস্ট করলেন, যা খুশি তাই করলেন, সবকিছু হিসাব করেই তো আপনার বাৎসরিক লাভটা বাইর হয়েছে, তাই হয়েছে না? আর প্রফিট তো ক্যাশ আমার হাতে আছে। কথাটা বুঝাইতে পারছি আপনারে? যে আপনি সারা বছরে সেল করলেন 21,60,000 টাকা তো একবারে করেন নাই। আজকে 500 করছেন, কালকে 5,000 করছেন, পরের দিন 20,000 করছেন, পরের দিন 3,000 করছেন, আবার 8,42,000 টাকা যে বাৎসরিক খরচ, এই পুরো টাকাটা তো একদিনে করেন নাই। সেল করছেন, টাকা নিয়ে আসছেন, ওইটা দিয়ে আবার মাল কিনছেন, আবার বানাইছেন, আবার সেল করছেন, আবার টাকা ফেরত নিয়ে আসছেন, আবার বানাইছেন, আবার সেল করছেন। তো সাইকেল ঘুরতে থাকবে, তাই না? জি। কথাটা বুঝাইতে পারছি আপনারে? জি স্যার। টাকা ঘুরবে ফিরবে কোনো সমস্যা নাই, কিন্তু হিসাবটা হবে এখানে যে বাৎসরিক ঘোরাফেরা শেষে ও কি সেল করলেন, কি খরচ হইলো, কি লাভ হইলো। ওকে, এখন আসেন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট জিনিসটা কি? এটা কিন্তু সহজ। ব্যালেন্স শিট তো ক্যাশ ফ্লো যদি হয়ে যায় তৈরি করা, ব্যালেন্স শিট এটা 1 টু ম্যাটার। এটা ক্লাস 3 বাচ্চাও পড়বে, বললে কি খালি শিখাই দিই তাহলে বুঝবেন। আবার এখানে কি লেখা আছে দেখেন তো, 0 রাইট, 0 ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ক্যাশ ফ্লো থার্ড ইয়ার, ফিফথ ইয়ার, যা যতটুকু করলেন। এই ক্যাশ ফ্লোটা তৈরি হবে কিন্তু ব্যালেন্স শিটটা তৈরি হবে ক্যাশ ফ্লো দেখে দেখে। ওইটাই জাস্ট এখানে এসে বসবে, আর কিছু না, খালি জানতে হবে কোন জিনিসটা কি। ব্যালেন্স শিটের একটা ফর্মুলা আছে, বুঝছেন? গোটা পৃথিবী জুড়ে একটাই ফর্মুলা। ফর্মুলাটি কি? অ্যাসেট ইকুয়াল টু, ওইখানে তো আবার এক্সেল ইকুয়াল টু নিবে না, হ্যাঁ, দুইটা ইকুয়াল টু দিই তাহলে নিবে। ইকুয়াল টু দিব কি দিয়ে? কিন্তু এক্সেলে তো ইকুয়াল টু লিখতে দিচ্ছে না। ইকুয়াল টু দিয়ে এভাবে বলে দেন, হাইফেন দিয়ে দেন, আর স্ক্রিনে কম্পিউটারে আপডেট করে দিব। অ্যাসেট ইকুয়াল টু, এই যে দেখেন, লায়াবিলিটি প্লাস ইকুইটি। লায়াবিলিটি প্লাস ইকুইটি। এক্সেলে একটু হাইফেন বা দিয়ে দেন স্যার। আচ্ছা, একটা হাইফেন দিয়ে মানে কোলন দিয়ে দেন, কোলন স্যার, কোলন দিলে হয় না স্যার? মানে সমান, এটা বুঝে নিয়েন আপনারা, হ্যাঁ, না লিখতে দিচ্ছে না। ওকে, আচ্ছা দাঁড়ান টেক্সট করি, এটা টেক্সট করলে তাও দিবে না। আচ্ছা, এখানে লেখারই দরকার নেই, আপনারা ফর্মুলা অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ইকুইটি। অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ইকুইটি। মানে অ্যাসেট মানে কি? আপনার সম্পদ। সম্পদ। লায়াবিলিটি মানে কি? আপনার লোন।
দায়। আর ইকুইটি মানে কি? আপনার মূলধন, মালিকানা সত্ত্ব বা মূলধন। আপনার প্রকল্পের সমস্ত অ্যাসেটের যা ভ্যালু হবে এটা সমান সমান আপনার যা দায় আছে যোগ আর আপনার যে ইকুইটি, আপনার দায় আর ইকুইটি যোগ করলে আপনার অ্যাসেটের সমান হবে। এটাই ফর্মুলা, এটার নামই ব্যালেন্স শিট। বুঝতে পারছি? ব্যালেন্স শিট দেখেন, কিন্তু দুই তিনটা জিনিস টেকনিক্যাল জিনিস জেনে রাখেন। অ্যাসেট কয় রকম? অ্যাসেট দুই রকম, একটা দীর্ঘমেয়াদী অ্যাসেট মানে লং টার্ম অ্যাসেট, একটা স্বল্প মেয়াদী অ্যাসেট মানে শর্ট টার্ম অ্যাসেট। বা দীর্ঘমেয়াদী অ্যাসেটকে কি বলা হয়? ফিক্সড অ্যাসেট। দীর্ঘমেয়াদী কোন জিনিসটা বলেন তো? যেটার বয়স যন্ত্রপাতি, হ্যাঁ, যেটার বয়স 1 বছরের বেশি। আমাদের এখানে দীর্ঘমেয়াদী অ্যাসেট কি? আমাদের এখানে এখানে যা কিছু এই যে সম্পদে 9,50,000 টাকা আমরা ইনভেস্ট করছি, এগুলা সবই দীর্ঘমেয়াদী না? কতদিন? 5 বছর না? জি স্যার। 1 বছরের বেশি যে সম্পদের জীবন 1 বছরের বেশি তাকে দীর্ঘমেয়াদী সম্পদ বলা হয়। তাহলে আমাদের এই প্রকল্পের পুরো লাইফটা কত? 5 বছর। এটা কি দীর্ঘমেয়াদী সম্পদ না স্বল্প মেয়াদী সম্পদ? দীর্ঘমেয়াদী। আচ্ছা, এবার আসেন ব্যালেন্স শিটে। আপনার এই প্রকল্পে আমাদের বছর শেষে ব্যবসা করার পর ক্যাশ ফ্লোতে ক্যাশ টাকা থেকে গেছে না আমাদের কাছে বছরে? জি স্যার। ক্যাশ টাকার কি দীর্ঘমেয়াদী সম্পদ না স্বল্প মেয়াদী সম্পদ? স্বল্প মেয়াদী। ইয়েস, এটা তো ক্যাশ লিকুইড একদম। জি স্যার। এটার তো কোনো ফ্লো হবে। যে কোনো সময় যে কোনো সম্পদে রূপান্তর করা যায়, টাকা দিয়ে যে কোনো জিনিস কিনা যায়। অতি সত্বর লিকুইডিটি বেশি এটার, এটা অতি সত্বর যে কোনো কিছুতে রূপান্তর করা যায়। এটা লাইফ খুবই শর্ট, তাই না? জি স্যার। তাহলে 1 বছরের যে সম্পদের জীবন তাকে আমরা বলি শর্ট টার্ম সম্পদ বা স্বল্প মেয়াদী সম্পদ, আর যেটার লাইফ 1 বছরের বেশি তাকে আমরা বলি দীর্ঘমেয়াদী সম্পদ বা লং টার্ম অ্যাসেট। পরিষ্কার? জি স্যার। আচ্ছা, ঠিক অপোজিটে লোন, ব্যাংকের যে ঋণের মেয়াদ যদি 1 বছরের বেশি হয় তাহলে সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী ঋণ বা লং টার্ম লোন। আর ঋণের মেয়াদ যদি 1 বছরের কম হয় তাহলে সেটাকে বলা হয় শর্ট টার্ম লোন বা স্বল্প মেয়াদী লোন। তাহলে আমাদের প্রকল্পে আমরা কয় বছর মেয়াদী ঋণ নিছি? 3 বছর। হ্যাঁ, 3 বছর, তাই না? জি। আমাদের প্রকল্পে আমরা 3 বছর মেয়াদী ঋণ নিছি। তাহলে আমাদের এটা কি লং টার্ম লোন না শর্ট টার্ম লোন? লং টার্ম লোন। লং টার্ম লোন। বাকিদের आंसर কি? লং টার্ম স্যার। বেশি হলে লং টার্ম বছরে যেটা বেশি। আমরা আপনারা একটা লোনের নাম শুনেননি সবাই, ব্যবসা যারা দোকান টাকান করে বা এমনি ব্যবসা, সিসি লোন বলে না? সিসি লোন, এটা ওয়ার্কিং ক্যাপিটাল স্যার। ওয়ার্কিং ক্যাপিটাল লোন। এই ওয়ার্কিং ক্যাপিটাল লোনকে বলা হয় শর্ট টার্ম লোন। এটার মেয়াদ 1 বছরের নিচে। 1 বছরের উপরে যে লোনের মেয়াদ বা সম্পদের মেয়াদ তাকে বলা হয় লং টার্ম সম্পদ বা লং টার্ম লোন। আর যে লোনের মেয়াদ বা সম্পদের মেয়াদ 1 বছরের নিচে তাকে বলা হয় স্বল্প মেয়াদী লোন বা স্বল্প মেয়াদী সম্পদ। পরিষ্কার? জি স্যার। এখন দেখেন তো, এখানে আমরা ব্যালেন্স শিট তো তৈরি 1 মিনিটের ব্যাপার। এখন 0 ইয়ারে আমাদের ফিক্সড অ্যাসেট কিছু ছিল? 0 ইয়ারে ছিল স্যার? ছিল না স্যার। ফার্নিচার ছিল তো, পিকচার ফার্নিচার ছিল তো স্যার। শুধু ফার্নিচার থাকবে কি? পুরো প্রকল্পটাই তো ছিল 0 ইয়ারে নাকি? জি জি, এই যে বিল্ডিং একটা ফিক্সড অ্যাসেট, তারপরে পিকচার ফার্নিচার, পুরো প্রকল্পটাই 0 ইয়ারে তৈরি করছি না আমরা? দেখেন তো এখানে এই যে 9,50,000 টাকা খরচ করে পুরো প্রকল্পই তৈরি করা হয়েছে। জি স্যার, 0 ইয়ারে পুরো প্রকল্পটাই ছিল। यस, তাহলে আমাদের 0 ইয়ারে ব্যালেন্স শিটে এখানে ফিক্সড অ্যাসেট কত বসবে? 9,50,000 ইজি। ক্যাশ ফ্লোর যে আইটেমটা ওইটাই এখানে বসবে, বসলেই ব্যালেন্স শিট হয়ে গেল। দেখেন 9,50,000। এখানে আরো কিছু আইটেমের নাম লেখা আছে, বুঝতে পারছেন? তাহলে এই আইটেমের নামগুলো আপনাদেরকে ব্যালেন্স শিটের ফরম্যাটটা কেন দিছি? আপনাদের জানার জন্য। তাহলে আপনাদের যে কয়টা আইটেম দরকার সহজ সেগুলো বসাবেন, আর বাকিটুকু থাকবে এটা জাস্ট দেখার জন্য যে একটা সুন্দর ব্যালেন্স শিট কেমন হয় এটা আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে? আমাদের তো প্রি অপারেটিং এক্সপেন্স, প্রিলিমিনারি এক্সপেন্স, তারপরে কি ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন। আমরা এখানে যে 9,50,000 লিখছি না, এই যে এখানে কথাটা দেখেন,
9,50,000 ভিতরে আমাদের 20,000 টাকা প্রিলিমিনারি কস্ট আছে না? জি স্যার। এটাকে ইচ্ছা করলে ব্যালেন্স শিটে আলাদাও করা যায়, এখানে 9,30,000 দিয়ে এখানে 20,000 দেওয়া যায়। এটা আমরা দিইনি কারণ আমরা স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন দিছি। আপনি এটা এখানেই লিখে দিবেন, অসুবিধা নাই। 0 ইয়ারে ফিক্সড অ্যাসেট 9,50,000। ওকে, ওকে তাহলে আমার সব টোটাল কত হইলো? আর তো কিছু নাই আমার, তাহলে 9,50,000। 9,50,000। আচ্ছা, কারেন্ট অ্যাসেট, ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স। 0 ইয়ারে দেখেন তো ক্যাশ ফ্লোতে আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স আছে, ক্যাশ ব্যালেন্স আছে? নাই। না স্যার। নাই, 0। তাহলে এখানে 0ই বসানো আছে, কোনো ওয়ার্কিং ক্যাপিটাল আলাদা নাই, তাহলে এখানে 0, রাইট? জি স্যার। আচ্ছা, লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি, শর্ট টার্ম লোন। আমাদের কোনো শর্ট টার্ম লোন আমরা নিছি? নেইনি। নেই। আমাদের লং লোন নিছি 0 ইয়ারে? নিছি স্যার। কত টাকা? 3,45,000। হ্যাঁ, এই যে ক্যাশ ফ্লো দেখলেই তো বোঝা যায়, এই যে 3,45,000 টাকা না? 3,45,000 তো জিরো এরই দিয়েছে। হ্যাঁ, লং টার্ম লোন। আমাদের লং টার্ম লোন মানে কি? দীর্ঘমেয়াদী লোন, 3 বছরের লোন। দীর্ঘমেয়াদী লোন, তাহলে 3,45,000। ওকে, ডান। তারপরে দেখেন আমাদের আর তো কোনো লায়াবিলিটি নাই। আমাদের এখানে শেয়ার ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি আছে? কোনো ইকুইটি? ওনার্স ইকুইটি, শেয়ার ক্যাপিটাল অথবা ইকুইটি, এটাকে লিখতে হয়। ওনার সিকিউরিটি তো আছে স্যার। জি স্যার 6,05,000 আছে? হ্যাঁ আছে, 6,05,000। কত টাকা? এই যে ক্যাশ ফ্লোতে গেলেই পেয়ে যাবেন। এই ক্যাশ ফ্লোর এই কথাগুলো হুবহু তুলে ধরতে হবে আপনার ব্যালেন্স শিটে, নতুন কিছু নাই। ওই কথাগুলো এখানে সাজায় লিখবেন। শেয়ার ক্যাপিটাল ইকুইটি কত? 6,05,000। লেখেন, দেখেন তো আমি যে ফর্মুলাটা বললাম, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। আমার এখানে টোটাল অ্যাসেট কত হয়েছে? দেখেন টোটাল অ্যাসেট হচ্ছে এইটা, এখানে বসাইলে 9,85,000। আমাদের এখানে টোটাল লায়াবিলিটি কত আছে? টোটাল লায়াবিলিটি আছে হচ্ছে 3,45,000। আচ্ছা, 3,45,000। ইকুইটি কত আছে? এই যে শেয়ার ক্যাপিটাল কত আছে? এই 6,85,000, আর কিছু নাই। তাহলে এখন আমাদের এখানে কি বলেন তো, অ্যাসেট কত? 9,50,000 টোটাল অ্যাসেট সমান সমান কি? টোটাল লায়াবিলিটি। টোটাল লায়াবিলিটি কত? 3,45,000 প্লাস ওনার সিকিউরিটি। টোটাল ইকুইটি হচ্ছে 6,05,000। তাহলে ফর্মুলাটা কি শিখাইছি? অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। তাহলে লায়াবিলিটি আছে 6,05,000, এই লায়াবিলিটি আছে 3,45,000 আর ইকুইটি আছে 6,05,000। এই দুইটা যোগ করলে কত হয়? 9,50,000 অ্যাসেটের সমান হইছে? হইছে। জি স্যার। হইছে, তাহলে আপনার ব্যালেন্স শিট মিলে গেছে। দিস ইজ কল্ড ব্যালেন্স। ওকে নাথিং ডিফিকাল্ট, একটু শিখলেই পারা যায়। জিরো ইয়ার এটা মিললো স্যার। হ্যাঁ, জিরো ইয়ার স্যার মিলছে। হ্যাঁ তো 0 ইয়ার মিলে গেছে না? এখন দেখেন ফার্স্ট ইয়ারও মিলে যাবে। দেখেন কিছু না। স্যার আসেন, ফার্স্ট ইয়ারে আমার ফিক্সড অ্যাসেট কত ছিল? ফিক্সড অ্যাসেট 9,85,000 স্যার। হ্যাঁ, অ্যাসেট তো স্যার 9,85,000 স্যার। না, ফার্স্ট ইয়ার ফিক্সড আছে। ফার্স্ট ইয়ার স্যার ফিক্স তো আমরা কিনি নাই স্যার। কিনি নাই? কিনি আচ্ছা, নাই? কিনি নাই। হ্যাঁ, কিন্তু যাবে, ভ্যালুটা তো থেকে যাবে নাকি? হ্যাঁ, ভ্যালুটা থেকে যাবে। ভ্যালুটা থাকবে না? হ্যাঁ স্যার, ভ্যালুটা আছে। শুধু ডিপ্রিসিয়েশনটা বাদ যাবে না? হ্যাঁ স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্যার ডেপ্রিসিয়েশনটা বাদ যাবে। এই তো গুড অ্যানসার, রাইট অ্যানসার। অপচয় মূল্য তো স্যার এটা বাদ দিতে হবে। চলে গেছে নাকি? দাঁড়ান দাঁড়ান, চাপ লাগে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখানে আমাদের প্রথম বছরে ফিক্সড অ্যাসেট কত হবে? 9,50,000 1,30,000 বাদ দিলে 8,20,000 হবে স্যার। আমার সম্পদের তো ক্ষয় হতো না এক বছরে? জি স্যার, 8,20,000। অবচয়, আমরা অবচয় দিলাম না, ক্ষয় দিলাম না, ডেপ্রিসিয়েশন দিলাম না? জি স্যার। জি স্যার। 1,30,000 তো এক বছরে অবচয় মানে ক্ষয় হয়ে গেছে না? আপনি মেশিন পত্র ব্যবহার করছেন, ক্ষয় হয়েছে, বুঝতে পারছেন? তাহলে ক্ষয়টা আপনি বাদ দিন। তাহলে এখানে কত থাকে? এই 9,50,000 মাইনাস 1,30,000 টাকা ছিল, ঠিক আছে না? 9,50,000 মাইনাস 1,30,000
30, তাহলে কত থাকলো? 8,20,000 টাকা আপনার এখানে ফিক্সড অ্যাসেট থাকলো প্রথম বছর শেষে আমাদের। ওকে, তাহলে এখানে বসাই দেন এটা। আচ্ছা, তারপরে আমার এখানে ক্যাশ ব্যালেন্স ছিল প্রথম বছর শেষে কিছু? প্রথম বছর শেষে ছিল তো স্যার। স্যার খরচ হয়ে গেছে স্যার। প্রথম বছর ছিল স্যার, ছিল স্যার। অনেক টাকা ছিল প্রথম। 11,54,000। Yes, 11,54,000। এখানে আসেন, ব্যালেন্স শিটে আসেন, ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্সে এখানে তাহলে বসায় দেন 11,54,000। এটা তো কিছু না। হ্যাঁ, 11,54,000, ঠিক আছে? জি স্যার। 11,54,000। তাহলে আমার টোটাল অ্যাসেট কত হবে বলেন তো? 8,20,000 আর 11,54,000। 11,54,000, তাহলে আমার 19,74,000। বুঝছে? জি স্যার। আরেক সাইডে যাইতে হবে না এখন? জি স্যার। এবার লাইবিলিটি সাইড। আমরা এখন লায়াবিলিটিতে চলে আসি। এখানে আসেন, দেখেন শর্ট টার্ম লোন আমাদের নাই, আমাদের লং টার্ম লোন কত? 3,45,000 ছিল। এখানে প্রথম বছর আমাদের লোন কত দাঁড়াইলো বলেন তো? স্যার 1,15,000 কমবে। 1,15,000 কমবে, তাই না? মানে 1,15,000 টাকা কমাই ফেলছি, তাই না? 2,30,000। ঠিক আছে? জি স্যার। এই তাহলে আপনার এখানে টোটাল লায়াবিলিটি দাঁড়াইলো 2,30,000, ঠিক আছে? জি স্যার। শেয়ারহোল্ডারস ইকুইটি কত বলেন? শেয়ারহোল্ডারস ইকুইটি তো ক্যাশ ফ্লো দেখতে হবে স্যার। জান শেয়ারহোল্ডারস ইকুইটি এটা তো আর কোনো পরিবর্তন হয় নাই, বুঝেন না? যা ছিল তাই 6,05,000 আছে। 6,05,000 আছে। একই আছে, 6,05,000 আছে। হ্যাঁ, যা ছিল তাই, ঠিক আছে? এখন একটা নতুন শব্দ দেখছেন, রিটার্ন আর্নিংস। জি স্যার। রিটার্ন আর্নিংস মানে কি জানেন? রিটার্ন আর্নিংস মানে হ্যাঁ, প্রফিট। এই যে প্রফিটে চলে আসে রিটার্ন আর্নিংস মানে, দেখেন রিটার্ন আর্নিংস 11,39,000। আগে পুরোটা শুনেন, রিটার্ন আর্নিংস মানে কি? রিটার্ন আর্নিংস মানে ধরেন এটা প্রথম বছর, প্রথম বছরের রিটার্ন আর্নিংস কত? যে আমার প্রথম বছরের লাভ যোগ বিগত বছরের লাভ। প্রথম বছরের আগে কোনো লাভ ছিল? 0 ইয়ারে কোনো লাভ ছিল? না স্যার। প্রথম বছরের লাভের সাথে 0 ইয়ারের লাভ যোগ করলে যা হয় সেটাই হইতেছে প্রথম বছর শেষে রিটার্ন আর্নিংস। দ্বিতীয় বছর শেষে রিটার্ন আর্নিংস কি বলেন তো? দ্বিতীয় বছরে যে লাভ হয়েছে তার সাথে বিগত সকল বছরের লাভের যোগ, 0, 1, 2 তিনটা একসাথে যোগ করলে যা হবে তাই হচ্ছে দ্বিতীয় বছর শেষে রিটার্ন আর্নিংস। এখন যদি তৃতীয় বছরের রিটার্ন আর্নিংস বাই করতে বলা হয় তাহলে কি হবে? 0, 1, 2, 3 সকল বছরের লাভের যোগফল। বুঝতে পারছি? বিগত বছরের লাভ যোগ হবে। হ্যাঁ, সকল বছরের লাভের যোগফল, লাভ লস যা আছে সেটার যোগফল। ওকে, ওকে, এটারই বলা হয় রিটার্ন আর্নিংস। মানে বিগত মানে যে বলছে তৃতীয় বছর শেষে রিটার্ন আর্নিংস কত, তার মানে 0, 1, 2, 3 চারটা বছরেরই লাভের যোগফল, লাভ লসের যোগফল। এখন যদি বলে যে 15 বছর শেষে রিটার্ন আর্নিংস কত, তাহলে আপনার 0 ইয়ার থেকে 15 বছর পর্যন্ত প্রত্যেক বছরের লাভ লসের যোগফল, যত লাভ বা লস হয়েছে সব যোগফল যা হবে সেটাই হবে 15 বছর শেষে রিটার্ন আর্নিংস। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আমাদের এখানে দেখেন তো 0 ইয়ারে এই যে রিটার্ন আর্নিংস এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, 0 ইয়ারে কত ছিল? 0। ইনকাম ডিউরিং দ্য পিরিয়ড মানে প্রথম বছরে কত হয়েছে? 11,39,000। জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রথম বছর শেষে তাহলে আমার রিটার্ন আর্নিংস কত থাকলো? 11,39,000 থাকলো। 0 + 1 বছর 11,39,000। এটা যোগ এটা, তাহলে এটাই। আচ্ছা, দ্বিতীয় বছরে যে আমার 0 + 1 এ কত হয়েছে? 11,39,000 ছিল। জি স্যার। আর দ্বিতীয় বছরে আমার লাভ কত রইলো? 12,52,900। জি স্যার। এই যোগফল মানে 0, 1, 2 তিনটার যোগফল কত? 23,91,000। জি। মানে যে বছরের রিটার্ন আর্নিংস বাইর করবেন তার আগের সকল সে বছর সহ তার আগের সকল বছরের লাভের লসের যোগফল। ওকে, তাহলে এবার আসেন
আমরা ফার্স্ট ইয়ার করতেছি, ফার্স্ট ইয়ারে আমাদের রিটার্ন আর্নিংস কত বলেন দেখি এখান থেকে? প্রথম বছরে 11,39,000। 11,39,000 টাকা। এটা ব্যালেন্স শিটে আপনি এখানে বসায় দেন, 11,39,000। তারিন ভাই, হ্যাঁ একটু কথা বলতে যাচ্ছিলাম। এখন তো একটু মাগরিবের আজান দিচ্ছে, তো মাগরিবের আজানের মানে নামাজে তো একটু টাইম কম পাওয়া যায়, আমরা কি 10 মিনিটের বিরতি নিব? হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা মনে হয় বিরতি নিয়ে তারপর এই স্লাইডটা আমরা শেষ করে দিই। হ্যাঁ এটা এখনই শেষ হয়ে যাবে 30 সেকেন্ডের মধ্যে।